ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। অতসীর জন্য বানানো রুমে দিহান বসে আছে। অতসীকে সে ভুলতে পারবে না। পুরুষ মানুষ কখনো তার প্রথম প্রেমের জায়গা কাউকে দিতে পারে না, এমনকি স্ত্রীকেও না। বালিকার প্রথম প্রেম যদি সর্বগ্রাসী হয়, পুরুষের প্রথম প্রেম হয় প্রথম অনুভূতি। ইদানিং দিহান বেশ স্মোক করে। অৎসিটা পছন্দ করতো না, কিন্তু যেহেতু অৎসি নেই তাই বাধাও নেই। আচ্ছা, অৎসি কি সায়ানকে স্মোক করতে না করে শাসন করে, খাইয়ে দেয়? এসব ভাবতে ভাবতে ডুব দেয় অতীতে। সায়ান অনামিকার বিয়ের জন্য এসছে অতসীদের গ্রামের বাড়ি। যেদিন আংটি বদল হলুদ চলছিল সেদিন অনামিকার বাবা অতসীকে খুব বকে। বাড়ি শুদ্ধ মানুষের সামনে মারতে আসলেও অতসী কিছুই বলল না। সন্ধ্যের পর চুল ছেড়ে পুকুর ঘাটের কিনারায় বসেছিল। হঠাৎ দিহানের গলার স্বর শুনে পেছনে তাকাতে পা ফসকে পড়ে যেতে নিল। দিহান হাত ধরে টেনে ধরলেও যদি একটু ছাড়ে অতসী পানিতে পড়ে যাবে। চোখ মুখ বন্ধ করে আছে মেয়েটা। এত ভয়? কি ম্যাম, রাগ করে পুকুরে সাঁতার কাটবেন নাকি? প্লিজ ছাড়বেন না। বাবা, আমাকে এত পছন্দ? আমি মোটেও অমন মেয়ে নই। অমন মেয়ে মানে? ভালো মেয়ে হলে কি আর এভাবে হাত ধরে থাকতেন? কথাটা মনে হয় অতসীর লাগলো। দিহান ওভাবে বলতে চায়নি, শুধুই মজা বলেছিল। আমি সাঁতার পারি না, পুকুরে পানি অনেক, আমার পক্ষে ওঠা সম্ভব হবে না, তাই বলেছিলাম। কথাটা বলেই অতসী দিহানের হাত আগলা করে দিচ্ছিল। ঠিক তখনই দিহান আরো শক্ত করে ধরে টেনে তুলল। এই তো বললেন সাঁতার পারেন না, আবার হাত কেন ছাড়ছিলেন? ভরসা করে ধরা যায় না, পড়লে তো মরে যেতেন। হয়তো প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধন্যবাদ। অতসী 1 মিনিট দাঁড়ায় না, দ্রুত বাড়ি ফিরে আসে। যাওয়ার পথে তাকিয়ে থাকে দিহান। মেয়েটা কেন প্রতিবাদ করে না? প্রয়োজন নেই। বেশিক্ষণ স্মৃতিচারণ করতে পারল না দিহান। অস্পষ্ট স্বরে রাইমার কান্নার শব্দ ভেসে আসছে। সকালে ঘুম ভেঙে অতসী নিজেকে সায়ানের বুকে পেল। যতদূর মনে পড়ে সে রাতে কোনো স্বপ্ন দেখছিল। পরনের শাড়ির অবস্থা খুব বাজে, কয়েকটি কুচি খুলে গেছে। আঁচল টান দিতে বুঝলো সায়ানের পিঠের নিচে। আস্তে ধীরে টান দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সকাল তখন সবে 7টা। সায়ান উঠে ফ্রেশ হয়ে ডেইলি ওয়ার্ক আউট করতে শাওয়ার নিতে নিতেই 9টা বাজলো। অতসী বইয়ে মুখ ডুবিয়ে রেখেছিল। পরে শেষে অতসীর আরো এক চিন্তা, এ বাসায় ওর কোনো কাপড় নেই, মানে শাড়ি ব্যতীত। যা পরে আছে দোকানে দেয়া যাবে, কিন্তু না আছে সালোয়ার কামিজ, না আছে বোরখা। আল্লাহ, আজকে পড়ে যাবে শাড়ি। ভেবে ঢোক গেল অতসী। বেড সাইডে রাখা মিনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি মুখের কাছে নিতেই সায়ান হাত থেকে কেড়ে নেয়। এখন মোটেও এসব খাবে না। কেন? পেইনে সেদিন কেমন করেছো ভুলে গেছো? পিরিয়ডের সময় ঠান্ডা সব অ্যাভয়েড করবা। পিরিয়ড শব্দ শুনেই রসকলার মতো বড় বড় চোখ করে তাকায় অতসী। সায়ান মুচকি হেসে হাতে থাকে গরম দুধের গ্লাস এগিয়ে দেয়। সকাল সকাল দুধ? আল্লাহ মাফ করো, একে তো লজ্জা আবার অত্যাচার। অতসী পারলে দৌড়ে পালায়। যাওয়ার আগেই সায়ান হাত ধরে ধরিয়ে বসিয়ে মুখের সামনে ধরে দুধের গ্লাস। কারণ সায়ান জানে অতসী দুধ ফিরিয়ে দেয় না। ওর মা বলেছে অতসী দুধ খেতে চায় না, তবে বলবে পথের সঙ্গী ছাড়তে হয়, কিন্তু দুধ ভাত ছাড়তে হয় না। অতসী চুপচাপ সহ্য করে খেয়ে নিচ্ছিল। সায়ান একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে নাও, আমরা বেরোবো, পৌঁছাতে সময় লাগবে। রেডি হয়ে অতসী দেখলো সায়ান বেরিয়ে গেছে। প্রয়োজনীয় সব সায়ান আগে মনে করে গাড়ির ভিতর রেখে অতসীর জন্য অপেক্ষা করছিল। দূর থেকে দেখলো অতসী আসছে। ক্রিম কালারের লং রাউন্ড ড্রেস, সাথে ম্যাচিং হিজাব। বোরকা না হলেও অনেকটা তেমন। বা হাতে দুটো চুড়ি, আবার ঘড়িও। নাকে ছোট্ট একটা নাকফুল।
গাড়িতে উঠে বসেই আবার বইয়ে মুখ ডুবালো সে। সায়ান এক মনে ড্রাইভ করছে। হঠাৎ রাইমার কথা মনে হলো, আজ তো রাইমাও আসবে। চিন্তার ছাপ স্পষ্ট। যদি দিহান আসে? আচ্ছা, রাইমা কি জানে দিহান আর তার সম্পর্কের কথা? কিভাবে দাঁড়াবে রাইমার সামনে? অতসী এটা কখনো চিন্তা করেনি সে নিজেই আজ অনেক বড় সত্যের মুখোমুখি হতে যাচ্ছে। অতসী বেশ আরাম করে বসেছে। পা উঠিয়ে কোলের উপর বই রেখে বসে বসে পড়ছে। পৌঁছাতে মিনিমাম 3 ঘন্টা লাগবে। জ্যামে পড়লে তো কথাই নেই। 9:30 নাগাদ বেরিয়েছে। কিছুতে যেতে সায়ান দেখলো দিহানের গাড়ি দাঁড়ানো। ইফাত বাহিরে দাঁড়িয়ে কথা বলছে। অতসীর দিকে তাকিয়ে দেখলো অতসী বইয়ের দিকে তাকিয়ে এক মনে পড়া দেখেই যাচ্ছে। সে যাচ্ছে না দিহানকে অতসী দেখুক, অন্তত এখানে তো নয়। দিহানের গাড়ি ক্রস করে সামনে থামলো সায়ান। সায়ানের গাড়ি দেখে ইফাত এগিয়ে যায়। অতসীর পাশে গ্লাস খুললেই অতসী মুচকি হেসে নামে দাঁড়ায়। ইফাত পরপর 2টো বক্স এগিয়ে দেয়। এখানে চকলেট আছে, যদিও তুমি খাও না, কিন্তু খেয়ে নেবে। এক্সামের আগে তো অবশ্যই একটা। আর পানি কিন্তু মাস্ট। শোনো, যেতে সময় লাগবে অনেক। হিজাব খুলে নাও, না হলে মাথা গরম হয়ে যাবে। অতসী হেসে মাথা নাড়িয়ে আবারও গাড়িতে উঠে বসে। দূর থেকে দিহান রাইমা অতসীকে দেখছিল। দিহানের চোখে মুখে প্রশান্তের হাসি থাকলেও রাইমার যেন কেন সব বিষাদ বিষাদ লাগছে। ইফাত সোজা হয়ে দাঁড়াতেই আবার অতসীর জানালায় ঝুঁকে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে অতসী হাত ধরে বলল, আপুরে, জীবনের অনেক সময় হঠাৎ করেই আমাদের জীবনে অপ্রিয় সত্যগুলো সামনে চলে আসে। তাই বলে কিন্তু আত্মার সম্পর্কগুলো ভেঙে যায় না। নিয়তিকে মেনেই চলতে হয়। তুমি সাহসী মেয়ে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। সাবধানে যাও, ফাটিয়ে এক্সাম দেবা। এসে কিন্তু বাদামের মরিচ বাটা দিয়ে ভাত রান্না করে খাওয়াতে হবে। অতসীকে ছেড়ে দিয়ে সায়ানকে তাগদা করে দ্রুত যেতে। এদিকে অতসীর মন তো কুড়াচ্ছিল। ইফাদের কথা শুনে আরো তীব্রভাবে ভয়ে জেকে বসেছে। সায়ান গাড়ির মাস্টার লক করে নেয়। সব জানালা উঠিয়ে এসে অন করে আনমনে এগিয়ে যাচ্ছে। অতসী পড়ছে তো পড়ছেই, মনে হচ্ছে বিদ্যাসাগরের বউ। চন্দ্রা ক্রস করতেই পড়লো জ্যামে। টিফিন বক্স খুলে অতসীর সামনে নিতেই অতসী সরিয়ে দেয়। এক্সামের আগে আমি ডিম খাই না। আশ্চর্য, এটা কেমন কথা? ডিম খেলে এক্সামের খাতায় ডিম পাবো, তখন? চুপচাপ খেয়ে নাও। না প্লিজ। অতসী এমনভাবে বলল সায়ান আর জেদ করলো না। জ্যাম ছাড়তে অনেকক্ষণ লাগবে। সায়ান নিজেই হাত ধুয়ে রুটি ছিঁড়ে এগিয়ে ধরলো অতসীর দিকে। অতসী এক পলক তাকিয়ে আবার সায়ানের দিকে তাকায়। রাতে ঠিক মতো খাওনি, সকালে শুধু দুধ, এখন না খেলে খবর আছে। কথায় কথা বাড়ে। অতসীর কথা বাড়ানোর মুড নেই, দ্রুত খেয়ে নিল। মির্জাপুর ক্রস করার পর কখন অতসী ঘুমিয়েছে সে নিজেও জানে না। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে সায়ানের হাত ধরে আছে। সায়ান ড্রাইভ করছে। কোথায় আছে দেখার জন্য চোখ খুলতেই বুঝতে পারে কেবল ওরা টাঙ্গাইল বাইপাস ক্রস করলো। উদ্বিগ্ন কণ্ঠে অতসী সায়ানকে বলে, এদিকে না, আমরা ভুল এসেছি তো। হুম, ঠিক যাচ্ছি। বাইপাস রেখে আসছি। ঘারিন্দা বাইপাস দিয়ে ঢুকবো। সাবালিয়ার দিকে নিরিবিলি আছে, ওখানে পার্কিং প্রবলেম হবে না। সায়ানের হাত ছেড়ে দিয়ে অতসী উঠে বসে। প্রায় 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছে। সায়ান পানির বোতল এগিয়ে দিলে চোখে মুখে পানি দিয়ে আবারও হিজাব বেঁধে নেয়। কুমুদিনীর পেছনে গাড়ি পার্কিং করে বসে আছে ওরা। সায়ান মনে করেছিল অতসী এসেই কলেজে চলে যাবে, কিন্তু চুপচাপ বসে পড়েছে। এদিকে সময় যত এগিয়ে আসছে অতসীর অস্থিরতা দ্বিগুণ বেগে বাড়ছে। ঠিক 15 মিনিট আগে অতসী বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সায়ান একটা চকলেট করে অতসীকে দেয়। প্রায় গলে গেছে, অতসীর মুখে লেগে যাচ্ছে। সায়ানের হাতে খেয়েই বের হয়। পেছন পেছন সায়ান আসে। অতসীর দিকে পানির বোতল এগিয়ে দিয়ে গেইটে দাঁড়ায়। এর বেশি এলাও না। অতসী বারবার আল্লাহকে ডাকছে। সে পড়তে চায় না। দিহানের সামনে রাইমার সাথে কথা বলবে কিভাবে? এসব ভাবতে ভাবতেই এক্সাম হলো ঢুকে পড়লো। সবাই অতসীকে দেখে এগিয়ে এসে কথা ঝুড়ি নিয়ে বসলো। বেশি সময় পাল না, কারণ খাতা দিয়ে দিয়েছে। প্রতিবার এক্সামে অতসী 1 মিনিট আগেও বের হয় না, কিন্তু এবার 30 মিনিট আগে খাতা জমা দিল। দ্রুত পায়ে বেরিয়ে আসতে পেছন থেকে রাইমা হাত ধরে টেনে হোস্টেলের গেটের কাছে নিয়ে যায়। অতসী, তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? না, আসলে মিস্টার মাহমুদ অপেক্ষা করছে। করুক, তুই এই গেট দিয়ে বেরিয়ে যা। দিহান তোর জন্য অপেক্ষা করছে। মানে, মাথা ঠিক আছে? হ্যাঁ, এমন সুযোগ আর হয়তো আসবে না। দিহানের গাড়ি এখান থেকে কিছু দূরে, তুই যা, আমি সামনে নিব। অতসী চোখ এবার রাইমার গলার দিকে যায়। ওড়না সরে গিয়েছে। না বুঝলেও এতটা অবুঝ অতসী না। কান্নাগুলো কি দলা পাকিয়ে গলা আটকে গেল? কয়েকবার জোরে শ্বাস নিল মেয়েটা। রাইমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি চাচ্ছিস রাই? তুই দিহানের সাথে চলে যা,
নিজের সব স্বপ্ন পূরণ কর। দিহান তোকে খুব করে চায়। আমি মিস্টার মাহমুদের রেজিস্ট্রি করে কালেমা পরে বিয়ে করা বউ, যেমনটা তুই দিহানের। এখন কি তুই আমাকে মিস্টার মাহমুদকে আর তুই দিহানকে ডিভোর্স দিতে বলছিস? জীবনটা কোনো সিনেমা না, এখানে চাইলেও এসব হয় না। অতসী এত শান্ত গলায় কথাগুলো বললো না। রাইমার শিরদাঁড়া ঠান্ডা হয়ে যাচ্ছে। অতসী আবারও বলল, মিস্টার দিহান অবশ্যই ভালো মানুষ, তোকে আগলে রাখবে, চিন্তা করিস না। সব সময় ঘা মিটিয়ে দিবে। আমার কোনো ভবিষ্যৎ নেই। অনামিকা আপু সুস্থ হলে আমি কোথায় যাব জানি না, কিন্তু এতটা স্বার্থপর হতে পারবো না। তোর থেকে সব কেড়ে নেব। কথা বলার এক সময় অতসী রাইমার গলায় ওনা ঠিক করে দেয়। এইসবের পর তুই পারবি দিহানকে ছাড়তে? সব তো তুই দিয়েই দিয়েছিস। তুই ভুল বুঝছিস। আসলে ভালো থাকিস। অতসী, আমার কথা কিন্তু শেষ হয়নি। অতসী দাঁড়ায় না, দ্রুত পা চালায়। পেছন থেকে রাইমা জোরে জোরে বলতে থাকে, তুই কি জানিস তুই আর অনামিকা আপু আপন বোন না, এক রক্ত না? তুই কি জানিস? প্রথম সন্দেহ হয়েছিল সেদিন যখন আন্টি বলল তোর সাথে শাহান ভাইয়ের বিয়ের কথা। প্রথমে আন্টি বলতে চায়নি, কিন্তু আমাদের জোরাজোরিতে বলতে বাধ্য হয়। তুই কি জানিস ইসলামে মায়ের পেটের দুই বোন জীবিত অবস্থায় একজনের সাথে বিয়ে হারাম, প্রথম বউ তালাক হয়ে যায়। তোর বাবা জেনে শুনে কখনো এমন কাজ করবে না। যদিও অনামিকা আপুর সাথে শাহান ভাইয়ের শুধুই রেজিস্ট্রি করা বিয়ে, তবুও বিয়ে তো, বউ তো। কালেমা পড়ে কবুল বলে বিয়ে না হলেও তো অনামিকা আপু শাহান ভাইয়ের বউ। সেখানে তোর সাথে শাহান ভাইয়ের বিয়েটা যখন সব মেনে হলো, তখন এই প্রশ্নটা উঠেছিল। যখন দাদু বলল অনামিকাকে নিয়ে আসতেই হবে, তখন তোর মা মুখ খুলল। অনামিকাকে সে পেটেই ধরেনি, আর ওর যত সন্তান শুধুই তুই, অনামিকা না। কথাগুলো বলেই রাইমা অতসীর দিকে তাকালো, চোখে মুখে আতঙ্কের ছাপ। অতসীর হাত পা কাঁপছে। হঠাৎ করে এত বড় কথা হয়তো নিতে পারছে না। রাইমা অতসীকে নিয়ে বটতলায় বসে শক্ত করে ওর হাত ধরে বসে আবার বলা শুরু করে, তোর জন্ম মার্চ মাসে। আন্টির যেদিন লেবার পেইন শুরু হয়, সেদিন তোর একমাত্র ফুপু আয়েশা তোর মাকে নিয়ে হাসপাতালে যায়। তুই জন্ম নিস রাত 1:15-তে। হঠাৎ আন্টির ব্লাড লসের পরিমাণ খুব বেশি হয়, ইমিডিয়েটলি ব্লাডের প্রয়োজন পড়ে। তোর ফুপু অনামিকা আপুকে নার্সের কাছে রেখে যেতেই রাতেই ব্লাডের জন্য বের হয়। সময়টা এমন ছিল না গরম না শীত, সে সময় হুটহাট ঝড় শুরু হয়। তোর ফুপু একা গিয়েছিল ব্লাড আনতে, কারণ সে রাতে তোর বাবা ছিল চিটাগং। আন্টির গাড়ি ব্রেক ফেল করে, অনামিকা আপুর মা মারা যায়। অনামিকা আপুর মা মারা যাওয়ার সব থেকে বেশি কষ্ট পায় তোর বাবা, কারণ তোর ব্যতীত এই পৃথিবীতে কেউ ছিল না। অনামিকা আপুর বাবাও আপুকে নেয় না, কারণ এক মেয়ের জন্য হয়তো জীবন থামিয়ে রাখতে পারবে না। তোর বাবা অনামিকা আপুকে নিজের মেয়ের মতো মানুষ করে। এমনকি আঙ্কেল এটা বিশ্বাস করে সেদিন যদি তোর জন্ম না হতো, তাহলে হয়তো আপুর মা বেঁচে থাকতো। রাইমা কথাগুলো শুনে অতসী চুপচাপ বসে আছে। ও মনে হচ্ছে শ্বাস নিতেও ভুলে গেছে। বাবার এত অপমানের কারণ আজ বুঝতে পারছে। সত্যি তো, কি এমন হতো যদি জন্মের পর সে মরে যেত? আচ্ছা, জন্মের পর মরে গেলে কি বাবা আমাকে মনে করে কাঁদতো? এখনো ফিরে যাবি শাহান ভাইয়ার কাছে? রাইমার কথায় অতসী মুস্কি হেসে বলল, আমার ক্ষণিকের ভালোবাসা আমি তোকে দিয়ে দিয়েছি রাই, অযত্ন করিস না। অতসী প্লিজ, পাগলামো করিস না। ওসব তোর দায়িত্ব, দায়িত্বে বেড়াজালে জড়িয়ে যাস না, অন্তত সব সত্যি জানার পর। আজ থেকে দায়িত্ব আরো বেড়ে গেল রে। অতসী আর বসেনি। আজ যেন সে কাঁদতেও ভুলে গেছে। দৌড়ে সায়ানের কাছে চলে আসে। দূর থেকে দিহানকে এক পলক দেখেছিল। ভালোই তো আছো দিহানজি, রাইমা তোমাকে খুব সুখী করবে। আমার কি আছে, কিছুই নেই, কিন্তু তুমি সুখী তো, ভালো থেকো। সায়ান হাত বাড়িয়ে অতসীর হাত থেকে ফাইল নেয়, এগিয়ে দেয় আইসক্রিম। অতসী চুপচাপ নিয়ে গাড়িতে বসে খেতে শুরু করে। সায়ান আগের মতোই ঘারিন্দা বাইপাস হয়ে শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অথচ সবকিছু অস্বস্তি লাগছে। হিজাব খুলে চুল ছেড়ে দিয়েছে। আরো একটা কাজ হচ্ছে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে চুলে। কেউ জানবে না, দেখবে না। আজ সত্যি অনামিকার জন্য খারাপ লাগছে। মা মরে যাওয়ার পর সে বাবাকেও হারিয়েছে। অতসীর নিজের মা কখনো অনামিকাকে নিজের করে নিতে পারেনি, কারণ অতসীর নিজের মনে হচ্ছে মা সবসময় আমাকে বেশি আদর করত। তোমার কি খুব খারাপ লাগছে? না। কিছু খাবে? এক্সাম খারাপ হয়েছে? হুম। আচ্ছা, এদিকে আসো, গ্লাস অফ করে দিব। থাক না, আপনি রাস্তা ভুলে যাচ্ছেন। এটা বাসাইলের রোড, এদিক দিয়ে যেতে সময় বেশি লাগবে। তাছাড়া নলুয়ার ওদিকটায় রাস্তাটা তেমন ভালো না।
মিস বোটানি ডিপার্টমেন্ট, আমরা বাসলিয়া যাচ্ছি। শুনেছি ওখানে নাকি একটা গাছ আছে যা কখনো পানিতে ডুবে না। যত পানি আসুক না কেন গাছের নির্দিষ্ট অংশ পানির উপরে থাকে। হুম, এর কারণ কি জানি না, আজ অবধি দেখিনি। আজ দেখবে। বাসুলিয়ে পৌঁছে সায়ান দেখে অতসী ঘুমিয়ে গেছে। আইসক্রিমের চকলেট নাকের ডগায় লেগে আছে। টিস্যু ভিজিয়ে মুছে দিয়ে আলতো করে ছুঁয়ে ডাকছিল অতসীকে। এই বুঝি সে ব্যথা পেল। কিন্তু এই সায়ান যে মনে মনে অতসীর জন্য মরণ ফাঁদ পাচ্ছিল কে জানতো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, প্রভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথে তোমার কি রথ পৌঁছাবে না মোর দ্বারে, তোমার কি রথ পৌঁছাবে না মোর দ্বারে। আকাশে যত তারা আছে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতে পথের দ্বারে। তোমারই দেখা পেলে সকল ফেলি ডুবে, আলোক পাড়া পারে প্রভাতের প্রতীক সবে। এলো কি কলরবে, গেল কি গান গিয়ে ওই সারে সারে। বুঝি পা ফুল উঠেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। বাবাকে চোখে আইড্রপ দিয়ে স্টাডি রুমের দিকে যেতেই কানে এলো বেহালা বাসিয়ে গাওয়া গান। বর্তমানে বাংলাদেশের সব থেকে সেরা ফার্মাসিস্ট মিস্টার রেদওয়ান রাকিব এগিয়ে যাচ্ছে তার একমাত্র বোন আফরিন রৌনকের রুমের দিকে। রৌনক নামটা সচরাচর ডাকে না, কিন্তু বাবার বেশ প্রিয় নাম। বরাবর আফরিন বেশ ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, কিন্তু আজ গানের মাঝে বেশ কষ্ট অনুভব করছে সে। দরজায় নক করতেই দরজা খুলে গেল। ব্যালকনিতে বেহালা নিয়ে বসে আছে আফরিন। চোখের গাঢ় কাজল যেন দু চোখের পানির সাথে মিশে বেদনার রং প্রকাশ করছে। আলতো করে বোনের মাথায় হাত রাখে রেদওয়ান। বাইরের স্পর্শ বুঝে কান্না কর বন্ধ করে হাসি মুখে তাকায় আফরিন। ভাইয়ের দিকে তাকাতেই চোখ পড়ে ভাইয়ের বুকের দিকে। ভাইয়ের শরীরের সব থেকে আরামের এবং পছন্দের জায়গা ছিল বুক। ঘন লোমশ বুক, এতটা লোমশ ছিল যা কাউকে সত্যিই খুব আকর্ষণ করতে বাধ্য। কিন্তু ভাইয়া তার প্রেমিকের কথায় যেদিন বুকের লোম কেটে ফেলেছিল সেদিন আফরিন খুব কান্না করে। খুব অভিমানের জন্য ভাইয়ের সাথে কথা অবধি বলেনি। তার প্রেমিকা তার বুকে মাথা রাখতো না এত লোমের জন্য, তাই সে কেটে ফেলেছিল। কিন্তু এটা চিন্তা করেনি তার বোনের সব থেকে প্রিয় ছিল তার এই বুকের লোম। অথচ দিন শেষে সেই মহান মানবী ভাইকে ছেড়ে চলে গেল। ভাইয়া খুব ভেঙে পড়ে তখন, কিন্তু এই আফরিন সামলিয়েছিল। এটাই মনে হয় নারী, সে সব সামলাতে পারে কিন্তু নিজেকে পারে না। এক হাতে সংসার, অন্য হাতে বাবার বিজনেস, নিজের লেখাপড়া, আবার অসুস্থ বাবার দেখাশোনা, দিন শেষে প্রিয় মানুষের একটা কলের অপেক্ষা। এসব তো নারী পারে। পুরুষ মানুষ বাইরে সারাদিন কাজ না করলেও ঘরে এসে সে ক্লান্ত, অথচ নারী সে সারাদিন সব সামলিয়েও দিন শেষে তাকে প্রাণবন্ত থাকতেই হয়, কারণ তার হাসিতেই যে পুরো পরিবার হাসে। ছোট্ট একটা হাসি দিয়ে ভাইয়ের হাত ধরে সে। কিছু হয়েছে আমার পাখিটার? না তো কি হবে? কাঁদছিস কেন? কাঁদতে আবার কারণ লাগে নাকি? বড্ড বড় হয়ে গেছিস। ভাইয়া বল। আমি এখানে থাকবো না ভাইয়া, আমি ক্যালিফোর্নিয়া ব্যাক করতে চাই। বেশ, যা চাইবি তাই। তোর জন্য অপেক্ষা করছিলাম, কারণ বাবার চিকিৎসা ওখানেই ভালো হবে। আর তোষটা। রেদওয়ানের কথাটি শেষ করতে দেয় না আফরিন, আগেই বলে ওঠে, আমরা যে যাচ্ছি কাউকে জানাবো না, এমনকি ইফাতকেও না। শায়নের ফোন বারবার করে ভাইব্রেট হচ্ছে। বাধ্য হয়ে কল রিসিভ করলো। অপর পাশ থেকে কেউ একজন খুব উত্তেজিত হয়ে বলল, শায়ান, যা করেছিস ভেবে করছিস তো? এতে অতিশীল লাইফে রিস্ক পড়ে যাবে। এমনকি হ্যাঁ, বুঝেই করছি, কারণ আমি আর দুমন দুদশায় থাকতে পারছি না। অতসীকে নিয়ে শায়ান নৌকায় ওঠার আগে বেশ শক্ত করে ওরা হাত ধরে। সদ্য ঘুম থেকে ওঠা অতসী ভ্রুকুচকে তাকিয়ে আছে। অতসীকে নিজের দিকে ঘুরিয়ে একটা স্পর্শ চুমু দেয় কপালে। শায়ান জানে যদি ওর সন্দেহ ঠিক হয় তাহলে তো দুজনের একজনও বেঁচে ফিরতে পারবে না। আর যদি বেঁচে ফিরে তাহলে এটা তো নিশ্চিত হবে কোনো প্রিপ্ল্যান্ট কিছুই না। কোন নৌকায় যাবে?
ডিঙি নৌকায়। ছোট্ট একটা নৌকায় বসে আছে সায়ান। অতসী আর নৌকা চালক, বয়স্ক মানুষ, হয়তো এখানে তার নৌকায় ওঠে না। গ্রুপে যারা আসে সবাই পিচ্ছি লঞ্চে করে ঘুরতেই পছন্দ করে। নৌকায় এদিক ওদিক দুলছে। অতসীকে দুহাতে আঁকড়ে ধরে আছে, হাত বাড়িয়ে পানি চেয়েছে অতসী। সায়ান ধমক দিয়ে একদম নিজের বুকের সাথে পিঠ লাগিয়ে বসে। সবাই হয়তো চিন্তা করবে সায়ান একটা ছেলে যে কিনা অতসীকে এতটা অত্যাচার করছে, মেরেছে, দিহানকে কেড়ে নিয়েছে, তারপর অতসী সায়ানের সাথে স্বাভাবিক। দুজন মানুষ একজন অপরজনের সাথে থাকবে, চলবে, অথচ মায়া জন্মাবে না। শুধুমাত্র গল্পে এসব সীমাবদ্ধ, বাস্তবে তো সবাই এটাই মানে। কায়া অর্থাৎ মুখ দেখলে মায়া বাড়ে, কায়া দেখলে মায়া বাড়ে। হঠাৎ করেই বুড়ো মানুষ গান ধরে। নৌকা চালক বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালায় যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে। আমি কি বলিব আর বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আংলার প্রাণ বন্ধের পীড়িতের নেশায় কুলমান গেছে। সত্যি অতসী কি জাদু করেছে, মায়া লাগিয়েছে, সায়ান সত্যিই বোঝে না। সময়, পরিস্থিতি সবকিছুর সাথে গানটা একদম পারফেক্ট। পরিবেশ বলছিল সময় থেমে যাক, কিন্তু সময় তো থামবে না। নিত্য নতুন গল্প লিখবে সময়। প্রায় 1 ঘন্টার মতো বিল দিয়ে ঘুরে ওরা আবার রাস্তায় ব্যাক করে। উঠে আসার সময় অতসী চুলগুলো হাত খোবা করে নেয়। বৃদ্ধ লোককে বিদায় দিয়ে সায়ান অতসীকে গাড়ির ভিতর বসিয়ে দরজা লক করে দেয়। ফোন নিয়ে একটু দূরে এসে ওর বন্ধু রাফিউলকে কল দেয়। তোরা ঠিক আছিস সায়ান? হ্যাঁ, তুই গার্ডস পাঠিয়ে দে। এর মানে কি? অতসী অ্যাক্সিডেন্টের সাথে জড়িত নয়। জড়িত হলে আজ ও আমার ক্ষতি করত। সব থেকে বড় কথা, আজকে যদি অতসী চাইতো আমাকে মেরে ফেলতেও পারত। আর রইল বিজনেস রাইভালদের কথা, ওরাও আজকে সুযোগ হাতছাড়া করতো না। তুই তোদের দুইজনের লাইফ থেকে অনেক রিস্ক নিয়েছিস। উপায় ছিল না। আমি অতসীকে মন থেকে ভালোবাসি, সন্দেহ চাই না। সম্পর্ক আগানোর আগে আমার জানা প্রয়োজন ছিল অতসী কি সত্যি আমার মা বাবার খুনের সাথে জড়িত কিনা। হতে পারে শুধুই অ্যাক্সিডেন্ট। এসে কথা বলছি। আর শোনো, এসব যেন ইফাত না জানে। ফিরে এসে সায়ান দেখে অতসী আবার ঘুমে। এই মেয়ের এত কিসের ঘুম? সায়ান অতসীকে ডাকে। সে নাইনকুর করে চুপচাপ ঘুমিয়ে যায়। করাতি পড়া বাইপাস অব্দি আসতে সায়ান গার্লসদের পায়। অতসীকে নিয়ে পেছনের সিটে বসে গায়ে এলিয়ে দেয়। সত্যি এখন একটু শক্তি নেই। ভাগ্যিস ড্রাইভারকে আসতে বলেছিল। খুব দ্রুত দিহান দেশ ছাড়বে। এখানে অতসীকে নিয়ে ডুবে থাকলে রাইমাকে মেনে নিতে পারবে না। কিন্তু এখন ওর পক্ষে কোনোভাবেই ফ্লাই করা সম্ভব নয়। মেন্টালি টেস্ট দিয়ে ওকে আবার ফ্লাইটের জন্য প্রস্তুত হতে হবে। যদি মেন্টালি টেস্টেও ফিট না হয় তাহলে কর্তৃপক্ষ কিছুতেই পারমিশন দেবে না। কাজের প্রতি নিজের ডেডিকেশন বারবার দিহানের বেশ ভালো, কিন্তু আজ ঘুম প্রয়োজন, কারণ কাল টেস্ট। অথচ রাত হলে ঘুম আসে না, শুধু অতসীর স্মৃতি হাতড়ে বেড়ায়। নেশার ঝোঁকে বলা কথাগুলো অপমান করে দরজার বাইরে বের করে দেয়া, বিয়ের দিন রাইমাকে দেখানো সায়ানের মারের দাগ, এসব বদ্ধ পোড়ায় দিহানকে। রাইমা সবেমাত্র ফ্রেশ হয়ে এসছে। দিহানকে চুপচাপ বসে থাকতে দেখে ওর পাশে গিয়ে বসে। বিছানায় হেলান দিয়ে রাইমা হাত বাড়িয়ে দিহানের হাত ধরে ওকে নিজের দিকে ফিরিয়ে নেয়, ইশারা করে করে কোলে মাথা রাখতে। দিহান ভ্রু কুঁচকে তাকায়। চুলে হাত বুলিয়ে দিচ্ছি, আসুন ঘুমাবেন। প্রয়োজন নেই। খুব আছে। অধিকার ফলাতে চেয়েছো? হ্যাঁ, আমার স্বামীর চুলে আমি হাত বুলিয়ে দেব। আপনার সমস্যা হলে আপনি আসতে পারেন। মানে তোমার স্বামী তো আমি? আমার স্বামী মিস্টার দিহান মেহবুব। তো আমি কে? অতসী প্রেমিক ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়া ব্যর্থ প্রেমিক। দিহান চোখ রাঙিয়ে উঠে যেতে নেয়, কিন্তু রাইমা হাত ধরে জোর করে নিজের কোলে দিহানের মাথা রাখে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি অতসীর জায়গা চাই না, আমি শুধু আমার জায়গা চাই দিহান। অতসী ফিরবে না, কিন্তু অতসীর আমাকে দেওয়া সেরা উপহার আপনি। আমি আপনার অযত্ন করতে পারি না, প্লিজ ঘুমানোর চেষ্টা করুন। বাসায় ফিরে অতসী ফ্রেশ হয়ে শাড়ি পরে নেয়। ডিনার রেডি করতে বলে চলে যায় অনামিকার কাছে। অনামিকার বুকে মাথা রেখে অনেকক্ষণ চুপচাপ থাকে। অনামিকা হয়তো কিছু বলতে চাইছিল, হয়তো ওর সাথে ঘটে যাওয়া কথাগুলো অতসীকে বলতে চাইছে। অতসী সব সমাধান করতে পারে, এটাও পারবে, কিন্তু নিয়তি সায় দিচ্ছে না। অতসী উঠে অনামিকার গা মুছিয়ে কাপড় পাল্টে সায়ানের জন্য ডিনার রেডি করে নেয়। আজ থেকে এই সংসারের দায়িত্ব সে পুরোপুরি নেবে। খুব দ্রুত অনামিকাকে সুস্থ করে তুলবে, সায়ানের কাছে ফিরিয়ে দেবে তার ভালোবাসা, বাবাকে ফিরিয়ে দেবে তার মাকে। ইদানিং হয়তো সায়ান অতসীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, এটা অতসী মনে করছে। এমন হলে ভবিষ্যতে অনামিকা যখন জানবে এসব, তখন কষ্ট পাবে। আমার জন্য আগেই সব হারিয়েছিলে আপু, আর কিছুই হারাবে না তুমি। তোমার সব আগলে রাখবো, শুধু সুস্থ হয়ে নাও।
রাতে ঘুমানোর সময় সায়ান এসে পাশে শুয়েছে, অতসীর ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। অতসী বেশ বুঝতে পারে সায়ান তাকে চাইছে, কিন্তু এভাবে অনামিকার ভবিষ্যৎ অনিশ্চিত করার প্রশ্নই ওঠে না। একটা মেয়ে যতই অসুস্থ থাকুক না কেন, কোনোদিন ফিরে এসে তার স্বামীকে অন্যের বাহুতে দেখার সাহস বা ক্ষমতা নিয়ে এই পৃথিবীতে কোনো মেয়েই জন্মায়নি। মনে প্রচণ্ড সাহস নিয়ে অতসী সায়ানের দিকে ফিরে সেই কাজ করে ফেললো, যার পরিণামে হয়তো সায়ান কোনোদিন ফিরবে না। অতসী গুনছে। অতসীর এক দেখায় সায়ান বিছানা থেকে পড়ে গেল। মেয়েটার এত শক্তি এলো কই থেকে? হ্যাঁ, ইগোতে লেগেছে সায়ানের। উঠে দাঁড়াতেই অতসী বলল, প্লিজ বেরিয়ে যান আমার ঘর থেকে। আমাকে তো আপু নার্স হিসেবে রেখেছেন। আমি একটা খারাপ লোভী মেয়ে। খুব তো বলেছিলেন অনামিকাকে ছাড়া কাউকে ভালোবাসেন না, তাহলে রাত বেরোতে আমার ঘরে এসে আমাকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না? অতসীর কথাগুলো শুনে সায়ান কোনো রিয়াক্ট করেনি। চুপচাপ রুম থেকে বেরিয়ে স্টাডি রুমের কাউচে গিয়ে ঘুমিয়ে পড়ে। আপাতত ঘুমের প্রয়োজন, অতসীকে পরেও দেখা যাবে। এদিকে অতসী সায়ানের কোনো রিয়াক্ট না দেখে অবাক হয়ে যাচ্ছে। সায়ানের উচিত ছিল অন্তত একটা চর অতসীকে মারা। অতসী পাল্টা ফিডব্যাক দিত, কিন্তু এমন কিছুই হলো না ভেবে অতসী একটু অবাক। কিছুক্ষণ পর পা টিপে টিপে ব্রুকুসকে এগিয়ে যাচ্ছে স্টাডি রুমের দিকে। গিয়ে দেখলো কাউচের উপর উল্টো হয়ে ঘুমিয়ে আছে সায়ান। এসি তো অন, একটু পরেই আবার ঠান্ডা লাগবে, তাই দ্রুত ফিরে এসে চাদর নিয়ে ঢেকে দিল। মানুষটার স্বভাবটাই এমন, যতই গরম পড়ুক না কেন রাতে ঘুমানোর সময় পাতলা চাদর বা কম্বল তো তার লাগবেই। আর কয়েকটা দিন মাত্র মিস্টার মাহমুদ, তারপর আপু সুস্থ হয়ে গেলে আপনাকে আর এইভাবে ঘুমাতে হবে না। অতসী চলে যাওয়ার পর সায়ান উঠে বসে মুচকি হেসে হাত দিয়ে মাথা চুলগুলো ঠিক করতে করতে রবীন্দ্রনাথের বিখ্যাত কথাটা বলে, নারীর হৃদয় রহস্য জানিবার মতো অভিজ্ঞতা আমার হইল না। নিতান্তই উপর হইতে বাহির হইতে যেটুকু দেখিলাম তাহাতে আমার এই বিশ্বাস জন্মিয়াছে যে যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেইখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। মিসেস মাহমুদ, তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। আমিও দেখব তুমি আমার থেকে কতদিন দূরে থাকতে পারো। আজকে নাইট ডিউটি নেই। বাসায় ফিরে গায়ে এলিয়ে ফোন ঘাটছিল ইফাত। আফরিন কোনোবার এত রাগ করে না, নিজে থেকে এসে রাগ ভাঙায়। দোষ যদি ইফাতের থাকে তবুও আফরিন সরি বলে। এবার 3 দিন হয়ে গেল, অথচ আফরিন কোনো যোগাযোগ করলো না। ইফাতের ইগোতে লাগছে। আরে ভালোবাসবে তো সরি বলে না কেন? এবার দোষ সত্যি আফরিনের। যখন দোষ থাকে না তখন সরি বলে, অথচ এবার দোষ যে নিজের তবুও বলবে না। কথাগুলো ভাবতে ভাবতেই ওয়াইফাই অন করলো ইফাত। আগে মেসেঞ্জারে গিয়ে আফরিনের ইনবক্সে ছোট্ট একটা মেসেজ সেন্ড করলো। তোমার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব খুব বেশি নয়। আমি না হয় নিষ্ঠুর স্বার্থপর, আমার না হয় পেট ভর্তি রাগ, তুমি তো আসতে পারো। কত কেউ তো ভুল করেও কত দিকে চলে যায়। চিৎকার করে ভালোবাসতে জানো, একটা ভুল করতে জানো না। নিউজ ফিড আসতেই ইফাতের চোখ ছানা পড়া। আফরিন 11 ঘন্টা আগে এয়ারপোর্টে চেক ইন করেছে। কোথায় যাচ্ছে ও? ধরফরে উঠে বসে কল দিল আফরিনকে। অপর পাশ থেকে যান্ত্রিক মানবী বলছে, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই সামটাইমস লেটার। টানা 22 ঘন্টা জার্নি করে আফরিন রেদওয়ান ওদের বাবাকে নিয়ে পৌঁছালো লস অ্যাঞ্জেলেসে। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শহর লস অ্যাঞ্জেলেস। আয়তনের দিকে ক্যালিফোর্নিয়ার 3য়তম শহর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এই বৃহত্তম নগরীর প্রাকৃতিক সৌন্দর্য, নাতিশীতোষ্ণ রৌদ্রময় জলবায়ু সব মিলিয়ে মন ভালো হতে বাধ্য। কিন্তু আফরিনের বুকের ভিতর কেমন যেন চিনচিনে ব্যথা করছে। প্রচুর রকম ক্লান্ত সে। অ্যাপার্টমেন্টে গিয়ে যে যার রুমে চলে গেল। এক আদিবাসী ছেলে এখানে ওদের দেখাশোনা করার জন্য বরাদ্দ। ফ্রেশ হয়ে প্রচন্ড রকম ক্ষুধা নিয়ে ডাইনিং টেবিলে বসলো রেদওয়ান আফরিন। ডিনারের পালা শেষ করে রুমে এসে গায়ে লিয়ে দিতেই ফোনের টুংটাং শুরু হয়ে গেছে। ওয়াইফাই অন করেও শান্তি নেই। ফোন হাতে নিতেই ইফাদের সাথে অনেক মেসেজ চোখে পড়লো। ব্রুকুসকে দেখে আফরিন রিপ্লাই করলো, ধরবো না, ছোবো না, আশেপাশেও থাকবো না। সারা রাত ইফাদের ঘুম হয়নি। চোখ মুখ দেখেই সায়ান বুঝতে পারছে। এদিকে সে ঘাড় ব্যথায় নড়াতে পারছে না। উফ, কি অসহ্য যন্ত্রণা। তোর অফিস নেই? বাসায় বসেই সব ম্যানেজ করতে হচ্ছে। 2 বউ সামলানো তোর আর 4টেখানি কথা না। বলেই বিদ্রুপের হাসি হাসলো ইফাত। পিঞ্চ মারছিস? না, তা যখন অনামিকা সুস্থ হবে তখন কি করবি? সময় আসুক। যদি অনামিকা অতসীকে ছাড়তে বলে ছেড়ে দিবি? আফটার অল তোর প্রথম বউ হোক বেশি। এ সময় অতসী এসে বলল, আপুর স্বামী সংসারের দায়িত্ব নিয়েছি মাত্র। আপু সুস্থ হলে চলে যাব, চিন্তার কিছু নেই। 2 গ্লাস দুধ দুজনের সামনে রাখতে রাখতে কথাগুলো বলে
অতসী। দুধ দেখেই সায়ান ইফাত দুজনেই না করে। অতসী বোকা বোকা চেহারা নিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি মদ খাও? আমি শুনেছি যারা মদ খায় তারা দুধ খায় না। সায়ান ইফাত একজন আরেকজনের দিকে ভ্যাপাচাকা খেয়ে তাকিয়ে আছে। তারপর ইফাত মুখ খুলল, আমরা মোটেও মদ খাই না। তাহলে দুধ খেতে সমস্যা কি? আপুরে, বুঝবা না তুমি। তাহলে আমিই ঠিক। আমরা শুধু মাঝে মধ্যে বিয়ার খাই। ওই তো মদ। বিয়ার আর মদ এক না রে পাগলি। বিয়ার স্বাস্থ্যের জন্য ভালো। সপ্তাহে একটা বিয়ার খেলে মুখে পিম্পল ওঠে না, স্কিন ভালো থাকে। ইফাত শুরু করলো অতসীকে বিয়ার নিয়ে ভাষণ দেয়া। যে লাও সেই কদু, বিয়ারেও অ্যালকোহল আছে, সো খাওয়া হারাম। এবার সায়ান বলে উঠল, শোনো, তোমার ভাই ওসব খেতে পারে? আমি ভদ্র ছেলে, আমি কিন্তু ওসব খাই না। অতসী উত্তর না দিয়ে আবার কিচেনের দিকে পা বাড়ায়। ইফাত সায়ানের গলা চেপে ধরে বলে, শালা, তুই আমাকে কেস খাইয়ে দিচ্ছিস কেন রে? আর কবে থেকে বাদ দিলি? এ সম্পর্কে তুই আমার শালা। আর ঘরে যখন তোর বোনের মতো অ্যালকোহল থাকে না, তখন আর অন্য কিছুর নেশার দরকার হয় না। নিজের প্রতিটা মুহূর্ত অতসী অনামিকাকে দিচ্ছে। পুরো দায়িত্ব যেন নিজের। খুব যত্ন করে অনামিকার সব কাজ করে। সারাদিন বোনের সাথে থাকবে, ননস্টপ কথা বলেই যাবে। ইফাত বলেছে অনামিকা সব শুনতে পাচ্ছে, ফিল করছে, কিন্তু ব্রেনের কিছু নার্ভ ঠিকমতো রেসপন্স করছে না। যতটা পারা যায় অনামিকাকে বাঁচার তাগিদ দিতে। সায়ান অফিসে যাওয়ার পর থেকে ঘুমানোর আগ অব্দি অতসীর সব যেন অনামিকা। মুভি দেখছে, কথা বলছে, আবার হাতের কাজ ওর পাশে বসে থেকেই সেরে নিচ্ছে। এই তো সেদিন সাকিব আল হাসান আর শিশিরের কথা বলাতেই অনামিকা মনে হয় হাসলো। মানুষ হাসলে তো মানুষের চোখ হাসে। অতসী জানে অনামিকা হেসেছিল, কারণ সাকিব হলো অনামিকার ক্রাশ। শিশিরকে একদম সহ্য করতে পারে না। অতসী মাঝে মধ্যে সাকিবের বিভিন্ন ইন্টারভিউ পড়ে শোনায় অনামিকাকে। আজকে একটা ইন্টারভিউ পড়ে শুনিয়েছে, যেখানে সাকিব শিশিরের প্রথম দেখার কথা বলেছে। আবার শিশির নাকি ক্রিকেট মোটেও পছন্দ করতো না। শুরুর দিকে বলতো, তুমি আসতে দৌড়ো কেন, হ্যাঁ, জোরে বল ফেলো না কেন, এভাবে কেন ব্যাট ধরেছ, সহ অনেক কথা। অথচ পড়ার সময় এমনভাবে পড়ছিল যা শুনে যে কেউ হাসবে, হয়তো তাই অনামিকাও হেসেছে। অতসীর প্রতি সায়ানের অত্যাচার ধীরে ধীরে বেড়েই চলেছে। অতসী যতই চাচ্ছে সায়ানের থেকে দূরে যেতে, সায়ান যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। প্রতিদিন অফিস যাওয়ার সময় তার বায়না, টাই বেঁধে দাও, ঘড়ি পরিয়ে দাও, আরো কত কিছু। অতসী যদি কিছু না করে তখন বিখ্যাত ডায়লগ দেয়, আজ যদি আমার অনামিকা সুস্থ থাকতো তাহলে সব করে দিত। নাক ফুলিয়ে অতসী যখন সায়ানকে টাই পরিয়ে দেয়, সায়ান দুই হাত খেলা করে অতসীর কোমরে। কখনো গোজা আঁচল খুলে দিচ্ছে, আবার কখনো ফাজলামো করে চিমটি কাটছে। এসব অতসীকে হেনস্থা করার জন্য সায়ান বেশ ভালোভাবেই পারে। কি হচ্ছে আমার এসব? যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসেছে সংসার কাজে, বুঝি মন বসেছে লেখাপড়ায়। আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক। অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমন আনন্দ দেখ। মন নিয়ে যত ঝামেলা আসলে। মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। সবারই হয়তো সবকিছু হয় না, আমার যা হয় তা হয় না। রাতের অন্ধকারে দাঁড়িয়ে কবিতাটা আবৃত্তি করে জোরে শ্বাস নিল অতসী। এই একটা জিনিস প্রচন্ড প্রশান্তি এনে দেয়। প্রেমের বিয়েও বিচ্ছেদ হয়েছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং তাসলিমা নাসরিনের। একসময় ছেড়ে চলে যায় তসলিমা, কারণ রুদ্রবাবুর পরকীয়া কিন্তু বিচ্ছেদের 4 বছরের মাথায় রুদ্রবাবু পৃথিবী ত্যাগ করে। হয়তো তসলিমা নাসরিনের বিচ্ছেদ সইতে পারেনি, তাই তো অতিরিক্ত মাদক সেবন প্রাণ নিয়ে নিল। দুজনের কবিতায় কষ্টের ছাপগুলো বেশ ফুটে ওঠে, তাই তো অতসীর এত ভালো লাগে। নিস্তব্ধতার মাঝে কখন সে সায়ান এসে পাশে দাঁড়িয়েছে অতসীর, সে বোঝেনি। নীরবতা ভেঙে সায়ান বলল, দিহানকে মনে পড়ছে? হঠাৎ কণ্ঠস্বর শুনে অতসী হকচকিয়ে যায়। দু হাতে সায়ানের বা হাত খামচে ধরে, বেশ খানিকটা ছুলে গেছে। সায়ান রেগে যাওয়ার বদলে কানের কাছে ফিসফিস করে বলল, মিসেস মাহমুদ, আমার অফিস আছে তো, যে গরম পড়েছে, শার্টের হাতা ফোল্ড করে রাখি। এই দাগ যদি কেউ দেখে মান সম্মান থাকবে না, বলবে বউ নাকি রাক্ষসী। গা ধুরিয়ে হাসছে সায়ান। অতসী চুপচাপ এসে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে, কারণ সায়ান এখন মরিচিকাকে বাস্তব ভেবে আবেগ দিয়ে কাছে টেনে নেওয়া যায় না। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন অতসীর মা এসে হাজির। মাকে দেখে অতসী হাসবে না কাঁদবে
অনেকক্ষণ জড়িয়ে ধরে বসেছিল, কিন্তু হঠাৎ মা বলল দ্রুত রেডি হয়ে নিতে। নিজের হাতে মেয়েকে সাজিয়ে দিচ্ছে, লাল পাড়, কালো শাড়ি, চোখে হালকা কাজল, চুলগুলো খোলা। মাকে জিজ্ঞেস করে লাভ হচ্ছে না, তবে এটা নিশ্চিত সায়ানের সাথে অতসীর মায়ের বেশ ভাব। দুজনের প্রতিদিন কথা হয়। সন্ধে হতে ইফাত চলে এলো, অতসীকে রেগুলার চেক আপ করে নিচ্ছে। মেয়ের শরীরে ভিটামিনের খুব অভাব। তখন অতসী জানতে পারলো দুদিনের জন্য গ্রামে যাচ্ছে কোনো এক অনুষ্ঠানে শুধুমাত্র সায়ান, অতসী। তাই তো মা এসছে অনামিকাকে দেখাশোনা করার জন্য। অতসী বেঁকে বসলো, না সে যাবে না। এদিকে সায়ান পুরো দিন অফিস করে এসে ক্লান্ত হয়ে অতসীর ড্রামা দেখছে। দ্রুত ফ্রেশ হয়ে এসে একই ড্রামা আবার। যতই ভাত বোঝাচ্ছে এটা সায়ানের জন্য দরকার, কারণ বয়স্ক মহিলা সায়ানের বাবার একমাত্র ফুপি। সায়ানের বউয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু অতসীর এক কথা, অনামিকা আপুকে নিয়ে যাক না, আমি যাব না। অতসীর শাড়ির সাথে ম্যাচিং করে সায়ান ব্ল্যাক শার্ট, অফ হোয়াইট প্যান্ট পরেছে। পায়ের জুতো পরতে পরতে অসুবিধেই অতসীকে দেখে নিল। হুট করে এসে ওকে কাঁধে তুলে নিয়েই সায়ান বেরিয়ে যাচ্ছে। ঘটনা আকস্মিকতায় ইফাত, অতসীর মা অবাক হয়ে গেছে। অতসী তো চুপ। কেন জানি এই মানুষকে বড্ড ভয় লাগে। অতসীকে সায়ান গাড়ির ভিতর বসিয়ে দিয়ে চোখ মুখ লাল করে বলল, তোমার সাথেই আমার বারবার কেন হাঁটতে হয় বলবে? তোমার জন্য আমার বুক ফেটে বারবার চৌচির কেন হয় সেটাও বলবে? কেন আমি সইতে পারি না? কেন অন্যদের জন্য এই ফিলিংসটা হয় না আমার? কেন আমার দীর্ঘশ্বাসের কারণটাও তোমাকে হতে হবে? কুম্ভকর্ণ পৃথিবীতে হয়তো সত্যিই ছিল, হয়তো না। অতসীকে দেখার পর থেকে সায়ান এটা বিশ্বাস করে। গাড়িতে বসার পর বড়জোর 5 থেকে 7 মিনিট জেগেছিল, তারপরেই ঘুম। এত ঘুম কই পাই মেয়েটা? একটু ফ্রি পেলেই ঘুমিয়ে যায়। ইফাতকে জিজ্ঞেস করেছিল মেডিসিনের জন্য এমন হয় নাকি, কিন্তু ইফাত বলেছে এমন মেডিসিন অতসীকে প্রেসক্রিপশন করা হয়নি, যা খেলে অতসী মরার মতো ঘুমাবে। ব্যাক সিটে আরাম করে ঘুমাচ্ছে অতসী, পুরো ভর সায়ানের ওপর। চোখ খুলে চুল খুলে গেছে। হাত দিয়ে সায়ানের হাত ধরে অন্য হাত সায়ানের কোমর জড়িয়ে আছে। মনে হচ্ছে সায়ান কোলবালিশ মাত্র। একটা দীর্ঘশ্বাস ফেললো সায়ান। প্রচন্ড ভুল করে ফেলেছে। এভাবে অনামিকার জীবন নষ্ট করা উচিত হয়নি, কিন্তু সেদিনের ঘটনার ভুলটা যদি না হতো। সায়ানকে যে করে হোক অতসীকে চেয়েছিল, তাই তো অতসীকে কিডন্যাপ করাতেও চিন্তা করেনি। অতসী প্রতিদিন যে বাসায় ফিরতো, সে সময় অনুসারে সায়ানের সিকিউরিটি গার্ড অতসীকে তুলে আনায়। অতসী সবসময় বোরখা পরে, হিজাব পরে, মুখ দেখে চেনার উপায় নেই, তাই তো বোরখা দেখেই তুলে এনেছিল। যখন মুখ খুলে দেখা হলো স্পষ্টত জ্ঞানহীন অনামিকাকে, সায়ান বেশ অবাক হয়ে যায়। যতদূর অনামিকাকে চেনে, অনামিকা ওয়েস্টার্ন ড্রেসে চলাফেরা করে, কিন্তু আজ বোরখা। ততক্ষণে অনামিকার কিডন্যাপের খবর কিছুটা সায়ানের বাবাও জেনে যায়। এরপর থেকে বাধ্য হয়েও অনামিকার সাথে যোগাযোগ বাড়িয়েছিল সায়ান। অতসীর করা অনামিকার প্রতি অত্যাচারের কথাগুলো মনে শুনে অনামিকার প্রতি হয়তো করুণা জন্মত, যাকে সায়ান একসময় ভালোবাসা বলে মেনে নেয়। কিন্তু ভালোবাসা কি এত সহজ? হ্যাঁ, হুমায়ুন আহমেদ একদম ঠিক বলেছেন, যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনার মতো হয় না। অতসী ডানাতের আঙুলগুলো নিয়ে খেলছিল সায়ান। বা হাত তো সায়ানকে জড়িয়ে আছে, এদিকে সায়ানের বা হাত অতসীকে জড়িয়ে আছে। এই মেয়ে আসার সময় হাতে কোনো চুড়ি পরেনি, কোনো গহনা পরে না, নামমাত্র হাতে চুড়ি, গলায় পাতলা চেইন আর নাকফুল পরে। কিন্তু এভাবে বড় মা এর সামনে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। পেছনে ব্যাগ থেকে জুয়েলের বক্স বের করে দু হাতে মোটা দুটো বালা আংটি পরিয়ে দিচ্ছিল। ঘুমের মধ্যে অতসী কোনো শান্ত, একদম গুড়িসুড়ি মেরে জড়িয়ে আছে। অথচ যদি জেগে থাকতো, আল্লাহ মাফ করো, কামড়িয়ে খামচি অবস্থা খারাপ করে দিত। যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দরী, সে প্রকৃত রূপবতী। কিন্তু অথসীর এই বাড়াবাড়ি সৌন্দর্য সায়ানের সহ্য হচ্ছে না। তাই তো ড্রাইভারকে বলে পিছনের লাইটস অফ করিয়ে দিয়েছে। ক্লান্ত পরিশ্রান্ত দুচোখে ঘুম নেমে এলো সায়ানের। গ্রামের পথ ধরতেই বেশ ঝাঁকুনি লাগছিল। একসময় ঘুম ভেঙে যায় সায়ানের। বাইরে তাকিয়ে বুঝতে চেষ্টা করে কোথায় আছে। হ্যাঁ, আর 10-12 মিনিটের পথ বাকি। খুব ধীরে সুস্থে অতসীকে ডেকে তুলছিল। বাড়ির সামনে এসেই চোখ খুলে অতসী। চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকিয়ে আঁচল টেনে মাথায় দেয়। গ্রামে 11টা মানেই গভীর ঘুমে আছে গ্রামবাসী। একটা বনেদি বাড়ির গেটের সামনে দাঁড়ানো। বাড়ির গেটটা বেশ পুরনো। ওরা দাঁড়াতেই কেউ একজন টর্চ হাতে এগিয়ে এসে গেট খুলে দিল। কেমন একটা গা ছমছম পরিবেশ। অতসী দু হাতে সায়ানের বা হাত আঁকড়ে ধরে রেখেছে। সায়ান মুচকি এসে অতসীর ডান হাত নিজের বা হাতে মুষ্টিবদ্ধ করে এগিয়ে যাচ্ছিল। বাড়ির উঠানটা বেশ বড়। কয়েকজন এগিয়ে এসে কুশলাদি বিনিময় করে ভিতরে নিয়ে যায়। একে তো ঘুম ঘুম চোখ, তারপর কালো শাড়িতে অতসীকে দেখতে সত্যি অপরূপ লাগছিল। থাকার জন্য ওদের দোতলায় একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে। সব জিনিসপত্র এনে দিয়ে যাওয়ার পর সায়ান ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে অতসী কেমন ব্যাকাদারা হয়ে শুয়ে আছে। কি হয়েছে? এভাবে আছো কেন?
নড়তে পারছি না তো, কোমরে ব্যথা লাগছে। পুরো পথ ঘুমিয়ে এসেছো তো, তাই পেশি টান দিয়েছে। এসো উঠি, আমি দেখছি। দূরে থাকুন, খালি স্পর্শ করার বাহানা। দূরে থাকুন তো, যত সব। আমার স্পর্শ ভালো লাগবে না, কিন্তু ওই যে পুকুর ঘাট, ওখান থেকে যখন ভূত এসে স্পর্শ দিবে তখন ভালো লাগবে। জানো তো এ বাড়িতে। থামুন, আমি ভূতে বিশ্বাসী না। ভূত বলতে কিছুই নেই। হ্যাঁ, কিছু জিন আছে যা মানুষকে ভয় দেখায়, এই আর কি। হয়েছে, থামেন। রাত করে তেনাদের কথা তুলতে নেই, কখন আবার এসে যায়। তেনারা মানে? জিন। চুপ করুন, আর একটা কথাও না। ও আচ্ছা মিসেস, তুমি তাহলে জিনে ভয় পাও? কথাটা মনে মনে বলেই ঘর কাঁপিয়ে মনে মনে হাসলো সায়ান। তাহলে বলছি কি, শোনো মেয়ে, বড় মা জিন পোষে। যদি এই বাড়িতে কোনো স্ত্রী রাতে স্বামীর বুকে মাথা না রেখে ঘুমায়, তারা এসে ওই মেয়েকে তুলে নিয়ে যায়, তারপর তেলাপোকার মধ্যে বসিয়ে রাখে। কেয়ার্স, হু কেয়ার্স? আমি তেলাপোকা ভয় পাই না। সাপ তো পাও, না হলে তেনারা সাপের রূপ ধরে এসে পেঁচিয়ে ধরবে। অতসীর মুখের আদল পরিবর্তন হয়ে গেছে, ভয় পাচ্ছে বোঝা যাচ্ছে। সত্যি? মিথ্যা বলে লাভ। মিস্টার মাহমুদ, আমি ওয়াশরুমে যাব। তো যাও, না করেছে কে? আপনি আসুন। হাত ধরে টেনে ওয়াশরুমের দরজার সামনে দাঁড় করায়। এখানে থাকুন বলে সুতি একটা শাড়ি নিয়ে চেঞ্জ করতে চলে যায়। কয়েক সেকেন্ড পর আবার দরজা খুলে শাড়ির তাওয়ালে সব সায়ানের হাতে দিয়ে আর বলে, যখন চাইবো আপনি দিবেন। এইখান থেকে যাতে নড়তে না পারেন, তাই এই ব্যবস্থা। বলেই আবার দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর পর সায়ানকে ডাকছে। সায়ান প্রথম দুইবার উত্তর নিলেও পরের বার ইচ্ছে করে চুপ ছিল। অতসী ঝড়ের বেগে দরজা খুলে দেখে সায়ান হেলান দিয়ে দাঁড়িয়ে ও শাড়ি থেকে সুতো মুখে নিয়ে চিবোচ্ছে। রাগে কটমট করে অতসী বলল, ওটা খাওয়ার জিনিস না মিস্টার মাহমুদ। আর আপনি কি চাচ্ছেন? আপনাকে আমি ওয়াশরুমের ভেতরে দাঁড় করিয়ে রাখি? যদি না চান তাহলে চুপচাপ উত্তর দিবেন। বলেই তাওয়াল আর শাড়ি নিয়ে দরজা লাগিয়ে দিল। সায়ান হেসে কুটি অবস্থা। এই মেয়ে কি বলছে? শিয়ালকে বলছে আপনি কি চাচ্ছেন? আপনাকে মুরগির খোয়ারে ঢুকতে দিতে? যদি না চান, হা হা হা। অতসী যে বেশ ভয়ে আছে দেখলে বোঝা যাচ্ছে। সায়ান মুখের সামনে খাবার ধরতেই মাথা জাগিয়ে না করে। সায়ান তখন ইদানিং কালের বিখ্যাত ডায়লগ দেয়, আর যদি অনামিকা সুস্থ থাকতো? আর কিচ্ছু বলতে হয় না। অতসী চুপচাপ খেয়ে শুয়ে পড়ে। রাত তখন 12:30 বাজলো। বিছানায় একপাশে অতসী পাশ ফিরে গুটিয়ে শুয়ে আছে, অপর পাশে সায়ান এক হাত বুকে, অন্য হাত চোখের উপর রেখে। কারণ অতসী লাইটস বন্ধ করতে দেয়নি, যদি তারা আসে। একসময় যথারীতি শিয়ালের ডাক শুরু হয়। সায়ান যেন এটার অপেক্ষাতেই ছিল। টুপ করে বেড সাইডের সুইচ টিপে লাইটস অফ করে দেয়। অতসী সবাই ঘুমিয়ে যাচ্ছিল। শিয়ালের ডাক শুনে দরফড়ি উঠে বসে যখন দেখে লাইটস অফ, তখন সায়ানকে ধাক্কাতে লাগে। কি হলো? লাইটস অফ হলো কেন? আমি কি জানি। উঠে দেখুন। পারবো না। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালান। চার্জ নাই। উফ, ভয় লাগছে তো। সায়ান কোনো উত্তর দেয় না। কিছু সময় পর সায়ান বেশ বুঝতে পারে অতসী ধীরে ধীরে বা হাত বুক থেকে সরিয়ে কাঁধে মাথা রেখে শুয়ে আছে। সায়ানের অন্য হাতে নেও নিজের উপর দিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে অতসী আবার গভীর ঘুমে। সায়ান হেসে অতসীর চুলে হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে জ্বালাতে এত ভালো লাগে কেন? ঘুম ঘুম কণ্ঠে অতসীও উত্তর দিল, আমার জ্বলতে এত ভালো লাগে কেন? ভোর রাতে সায়ান অতসীকে ডেকে তুলেছে। এ বাড়িতে সবাই আজানের পরপর নামাজ পড়ে। যদিও অতসী নামাজ সচরাচর বাদ দেয় না, তবুও আজানের সাথে সাথে পড়তে পারে না, কিন্তু এ বাড়িতে পড়তে হয়। সায়ান অতসী যাদের বাড়ি এসছে, সে মূলত সায়ানের বাবার ফুপু, সায়ানের দাদার বড় বোন। ভদ্রমহিলা বয়স শতক পার করেছে, কিন্তু কমেনি চেহারার জৌলস। যথেষ্ট স্মার্ট মহিলা। বিষয় নামাজ রোজার হোক কিংবা বিজ্ঞান, এখনো খুব ভালোভাবে মেনে চলে। ভদ্রমহিলা ফ্রিজের কোনো জিনিস খান না, ফ্যানের বাতাস নেয় না। ওনার সব পছন্দ প্রাকৃতিক নির্বাচন, তাই হয়তো এখনো জীবিত আছেন এবং সুস্থ আছেন। নামাজ শেষে অতসী দাঁড়িয়ে দেখলো সায়ান হাতে গ্রিন টি নিয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীর সব থেকে অসহ্য বাজে খাবার হচ্ছে গ্রিন টি। নায়িকাদের জন্য ভালো হলেও অতসীর জন্য বেদনাদায়ক। ওসব মজা করে মুখ না ভেঙচিয়ে শুধু টিভিতেই খাওয়া যায়, বাস্তবে না। কিন্তু নাইনুকুর করেও লাভ হয় না। সায়ান প্রতিদিন জোর করে এসব খাওয়ায়। ইবাদের ভাষ্যমতে অতসী একদম পারফেক্ট, কিন্তু যে হারে ঘুমায়, যদি মুটিয়ে যায়। আল্লাহ, তুমি আমার উঠায় নাও না কেন? অতসীর কথাটায় সায়ান কর্ণপাত করলো বলে মনে হলো না। মুখের সামনে ধরেই আছে। অতসী চুপচাপ কয়েক সিপ নিয়ে
বসে আছে। বাকিটা সায়ান ঢকঢক করে খেয়ে নিল। তারপর অতসীর হাত ধরে বাইরে উঠোন পেরিয়ে গ্রামের ফসলি জমির আয়েল ধরে এগিয়ে যাচ্ছিল। অতসী জিজ্ঞেস করলো, মিস্টার মাহমুদ, কোথায় যাচ্ছি? তোমার স্বপ্ন পূরণ করতে। দিহানের কাপড় গোছাতে গিয়ে কাল রাইমা কিছু কাগজপত্র পেয়েছে, অতসীর ভিসা, পাসপোর্ট। দিহান সব বানিয়ে নিয়েছিল হয়তো অতসীকে নিয়ে যাবে বলে, কিন্তু অদৃষ্টের বিচিত্র ইচ্ছা ছিল রাইমাকে কিছু জিনিস প্রচন্ড যন্ত্রণা দেয়। প্রতিদিন যখন দিহান নিয়ম করে অতসীর ছবির দিকে তাকিয়ে থাকে, অতসীর গলার চেইন দিহানের হাতে থাকে, কিংবা ওয়ালপেপার ওয়ালেটে অতসীর ছবি, হয় না, কষ্ট হয় রাইমার। শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। অতসী, সব ছেড়েও সবকিছু অধিকারী কিন্তু আমি। সামান্য একটু অধিকারের জন্য ক্লান্ত পরিশ্রান্ত নারী। তাই হয়তো ভোরের আলো, স্নিগ্ধ বাতাস সবকিছু অসহ্য লাগে রাইমার। দম বন্ধ হয়ে আসছে। একটু মুক্তি চাই, একটু একটু মুক্তি। সায়ান অতসী দাঁড়িয়েছে একটা বাড়ির সামনে। বাড়ি না, হ্যাঁ এটা তো খামার। আশেপাশে ঘর থেকে পিচ্ছি পিচ্ছি গরুর বাচ্চা বেরিয়ে আসছে। গ্রাম বাংলায় বাছুর বলে ডাকে। অতসীর কাছাকাছি আসতে অতসী এক লাফে সায়ানের পায়ের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছে। প্রচন্ড রকম ভয় পায় গরু দেখে। সায়ান ভ্রুকুসকে অতসীর দিকে তাকিয়ে বলল, তুমি গরু ভয় পাও? হ্যাঁ, জানেন এইগুলো গুতা মারে। তাহলে দুধ ধোয়াবে কিভাবে? মানে? তুমি তো বলেছিলে চুনু চুনু করে গরুর দুধ বানাবো। কবে বলেছি? সব আপনার ষড়যন্ত্র। বাহ বাড়ি এখন ভুলে গেলে? আচ্ছা চলো, ওদিকটাই চলো। ওদিকে অনেক গাভী রাখা। সায়ান অতসীকে নিয়ে যায়। একজন মহিলা এসে অতসীকে নিয়ে বসিয়ে দেয় দুধ পানাতে। অতসী তো ভয়ে শেষ, হাত বাড়িয়ে সায়ানের হাত ধরে, যেন সায়ানের হাতে থেকে বিশ্বস্ত হাত আর নেই। সায়ান হেসে অতসীর হাত ধরে বসে, কিন্তু দুধ দোয়াতে দুই হাত লাগে। আর যদি লাথি মারে? ঢোক গিল অতসী, তবুও সাহস করে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক দেখে অতসী বেশ আনন্দের সাথেই কাজটা করছিল। এক একটা গাভী প্রায় 7-8 কেজি করে দুধ দেয়। সায়ান এর মাঝে একটা কাজ করে বসলো। অতসী হাতটা একটু বাঁকিয়ে কাঁচা দুধ খেয়ে নিল। এই অবস্থা দেখে অতসী প্রায় বমি করে দিচ্ছিল। সায়ানের টি শার্ট মুখে লেগে আছে গরুর কাঁচা দুধ। সায়ান উঠে ভদ্র ছেলের মতো অতসীর আঁচল দিয়ে মুখ মুছে নিল, যাতে এমন কিছুই হয়নি যেন। অতসী ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল সায়ানের দিকে। ফিরে এসে সামনে পড়লো একটা পেয়ারা গাছ। অতসীর এই পেয়ারা অনেক পছন্দের, এতই পছন্দ যে পেয়ারার কচি পাতা অবধি খেয়ে ফেলে। গাছটি একটু উঁচু, গাছে মাত্র 2টো ফল। সায়ান সহজে উঠে গেছে। 2টো পেয়ারা হাতে নিয়ে চিন্তা করছে অতসীকে দেবে কি দেবে না। অবশ্যই দেবে, কিন্তু একটু বাজিয়ে নিয়ে। মিসেস মাহমুদ, তোমার কি চাই? অবশ্যই, প্লিজ দেন না। বাচ্চাদের এসব খেতে নেই। শাট আপ মিস্টার মাহমুদ, ফাজলামোর সীমা থাকে। আমি এটা কষ্ট করে পারলাম, তোমাকে এমনি এমনি দিব কেন? কি চাই? একটা চুম্মা। ছি, আপনি কি অশ্লীল। নিজের বউকে এসব বললে অশ্লীল হলেও আপত্তি নেই। লাগবে না। অতসী রাগ করে চলে যাচ্ছিল। সায়ান দাঁড়াতে বলে। অতসী তো অপেক্ষায় ছিল, আঁচল পেতে দেয়। সায়ান ঢিল দিয়ে পেয়ারা তুলে দেয়। তখন হঠাৎ একজন এসে বলে বড় মা ডাকছে। আসার পর তো ওনার সাথে দেখাই হয়নি। সায়ান অতসীকে একবার দেখে নিল, সব ঠিকঠাক। নাকফুলটা একটু ঠিক করে দিয়ে হাত ধরে এগিয়ে যায় একটা ঘরের দিকে। মাটির ঘর, ঠান্ডা পরিবেশ, পুরো ঘরেই আগরবাতির স্মেল। অথচ এই স্মেল ভয় পায়। এই স্মেল মৃত বাড়িতে পাওয়া যায় কিনা। শক্ত করে সায়না হাত ধরে আছে, অন্য হাতে আঁচলে রাখা 2টো পেয়ারা। ঘরে প্রবেশ করে দেখলো সাদা পর্দা দিয়ে ভিতরে আড়াল হয়ে বসে কেউ তিলওয়াত করছে। মিষ্টি সুর ভেসে আসছে। অতসীকে নিয়ে ভেতরে যায় সায়ান। ওদের দেখে তিলওয়াত বন্ধ করে ইশারায় বসতে বলে। কুশলতি বিনিময় করার পর সায়ান চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। ভদ্রমহিলা এক হাতে সায়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চোখের পানি স্পষ্টত। মিস্টার মাহমুদ কান্না করছে, আশ্চর্য, কেন? ভদ্রমহিলা চোখ তুলে তাকায়। শান্ত চাহনি, বয়স্কের ছাপ স্পষ্ট, কিন্তু নুরানি চেহারা। অন্য হাত দিয়ে অতসীর হাত ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শানুর পছন্দ আছে, শানু তো পুতুল নিয়ে এসেছে। অতসী মুস্কি হেসে মাথা নিচু করে। অনেক কথা বলে এমন সময় সায়ানের গলার সাথে সায়ান বাইরে চলে যায়। অতসী আরও কিছু সময় ছিল, একটু পর বেরিয়ে রুমে চলে এসে পেয়ারা 2টো রাখে। মাথা ঝিমঝিম করছে। কিছু সময় পর সায়ান এসে অতসীর কপালে নিজের কপালের সাথে ঠেকিয়ে চুপচাপ চোখ বন্ধ করে আছে। দুজনের শ্বাস প্রশ্বাস একজনের মুখে এসে লাগছে। কিছুক্ষণ পর সায়ান বলল, জানো বড় মা কি বলেছে? আমাদের সন্তান আসবে খুব দ্রুত, খুব দ্রুত আমি বাবা হব।
সায়ন মনে করেছিল অতসী চমকে যাবে, কিন্তু অতসী চমকায়নি, কারণ কিছুক্ষণ আগে তাকেও এই কথা বলেছে বড় মা। সায়ন বেরিয়ে যাওয়ার পর আঁচলে দুটো পেয়ারা দেখতে পায়। বড় মা জিজ্ঞেস করে, শানু পেরে দিয়েছে? হ্যাঁ, ওঠানোর শুরুর দিকে গাছ থেকে। আঁচলে কি ওই দিয়েছে? হ্যাঁ। তুমি কি জানো ওই গাছে বছরে দুটো কি একটা ফল হয়? গাছের ফল যে বিবাহিত মেয়ের ঝুলিতে পড়ে সে পোয়াতি হয়। তোমার কোল জোরে আমার শামীম আয়েশা যেন ফিরে আসে। শামীম আয়েশা সায়নের মা বাবার নাম। ছেলেটা সব হারিয়েছে, সন্তান তো বাবা মায়ের মতোই। দেখো আমার শামীম আয়েশা ফিরে আসবে। কথাটা শুনেই অতসী ফাঁকা ঢোক গিল। মিস্টার মাহমুদের সাথে অমন কোনো সম্পর্ক নেই। অনামিকা সুস্থ হলেই চলে যেতে হবে, কিন্তু এটা মিথ্যে নয়। অতসী ইদানিং এমন স্বপ্ন দেখে মিস্টার মাহমুদ শূন্য আঁচল ভরে দিয়ে ফল দিয়ে। তবে কি সত্যি? এই কথাটা শোনার পরই অতসী চুপচাপ হয়ে যায়। সায়নের ডাকে হুঁশ ফেরে। অতসী, সত্যি আসবে তো? অবশ্যই, আপু সুস্থ হলে আপনাদের সন্তান আসবে। সায়ান অতসীর কথায় পাত্তা না দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ তলপেটের দিকেটায় শাড়ি সরিয়ে পরে মুখ ডুবালো গভীরভাবে। কয়েক মুহূর্ত পর মুখ তুলে অতসীর দিকে তাকিয়ে বলল, আমার সন্তান এখানে থাকবে, ঠিক এখানে। কিন্তু অতসীর স্থির চাহনি বিছানার একপাশে রাখা পেহারা দুটোর দিকে। কি এমন হবে একটু স্বার্থপর হলে? আচ্ছা, আমি যদি আপুর সুস্থতা কামনা না করি তবে কি খুব খারাপ হয়ে যাবে? এমন কি হতে পারে না আপু আর কখনো সুস্থ না হলো? এটা কি খুব অন্যায় চাওয়া? গ্রামের বিয়েগুলো শহরের মতো নয়। বিয়ে বাড়ি মানে চারপাশে যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে সব মানুষ সবাই এসে আড্ডা খাওয়া, হাতে হাতে কাজ, বিশেষত নানি দাদিরা হাসি তামাশায় মাতিয়ে রেখেছে। সায়ান অতসী গ্রামে এসছে মূলত বিয়ে উপলক্ষে। অতসী নিজের ঘরে বসে বাইরের দিকে তাকিয়ে দেখছিল সবাই কত আনন্দে আছে। আজকে মেয়েরা হলুদ, আবার বিয়েও। কিছুক্ষণ পর থেকে শুরু হবে অনুষ্ঠানগুলো। কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে, কিন্তু হলো না। কেউ একজন এসে জানিয়ে গেল বড় মা ডাকছে। ঘরের কাছে যেতেই নাকে এলো আতরের মিষ্টি গন্ধ। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে অতসী। এসো, তুমি কি ক্লান্ত, বিরক্ত হলে? না, বিরক্ত হব কেন? কাল সকালে চলে যাবে, তাই ভাবলাম এখন কথা বলবো তোমার সাথে। কিছুক্ষণ পর থেকে তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা। তোমার প্রিয় রং? কালো। প্রিয় কবি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। প্রিয় মানুষ যাকে তুমি অনুসরণ করো? সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু। তাহলে নিজে হেরে কেন যাচ্ছ? অতসী কোনো উত্তর দিল না, হয়তো কথার মানে বোঝেনি। বুঝিনি। এসো, আমার চুলে তেল দিয়ে দাও। মহানবী চলার পথে যে বৃদ্ধা কাটা দিয়ে রাখতো, বিপদের সময় মহানবীর সেবা যত্নে সুস্থ হয়ে উঠেছিলেন, জানো? জানি। সর্বকালের সকল মানবের শ্রেষ্ঠ হচ্ছে মানব। কতটা সহ্য করেছেন আমরা সবাই জানি। আমরা মহানবীর উম্মত, আমরা কি হার মানতে পারি? অনেক সময় সহ্যের বাইরে চলে যায়। তাহলে শোনো, একটা গল্প বলি। গল্প না, আমার স্বামীর কথা। আমি তখন সবেমাত্র 19 বছর বয়সী তরুণী। আমার স্বামী এলাকার জমিদার, চারদিকে বেশ নামডাক, সবাই এক নামে চেনে, কারণ সুনাম খুব অল্প দিনে ছড়িয়ে পড়েছিল। একদিন ফেরার সময় কোনো এক জেলের ক্ষতি হয়, কারণ উনি বহর নিয়ে চলতো। নিরাপত্তার বিষয় ছিল কিনা, তাই দোষ কার কি ছিল জানার প্রয়োজন বোধ করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত আঘাতপ্রাপ্ত জেলেকে বাড়ি নিয়ে আসে। চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ হলে আমার স্বামী জেলেকে বুকে জড়িয়ে মাপ চেয়েছিল। এই কথার রটনা রটে গেল। আমার স্বামী নাকি জমিদার হওয়ার যোগ্যতা রাখে না, অত্যাচারী, অহংকারী, জাতপাত মানে না, আরো কত কিছু। একদল লোক, গুটি কয়েক মানুষ ওনার নামে বদনাম ছড়াচ্ছিল। তাদের সাথে যোগ দিয়েছিল এমন কিছু লোক যারা পাত বেড়ে আমার ঘরে ভাত খেয়ে যেত, আমার খাবার খেয়ে আমার স্বামীর নামে চলে, আবার চারদিকে বদনাম ছড়াচ্ছিল। আমার তখন রক্ত গরম। সব দেখে আমিও বেশ রেগে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী কোনো প্রতিক্রিয়া নেই, মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। তখন রাগ আরো বেশি বাড়ছিল। একদিন রাগ দেখালাম, কিন্তু উনি বলল, ইরানি, ওরা চাইছে আমি ওদের মুখ লাগি, কিছু করি, কিন্তু এমন না, কহে যে বড় না সহে যে বড়। শুধু শুধু তাদের কথা চিন্তা করে লাভ নেই, তাদের কাছে সময়ের মূল্য হয়তো নেই, তাই তারা আমাকে নিয়ে ভাবছে, কথা বলছে, কিন্তু আমার তো এত সময় নেই গো। একটু সময় যে আমি অন্য কাজে ব্যয় করে ভালো কিছু করতে পারবো। তুমিও কিছু মনে করে রেখো না। দেখো না, অন্যমনস্ক হয়ে আজ দুধের পেয়ালায় চিনির বদলে লবণ দিয়েছ। লজ্জা পেয়েছিলাম, এবং পরে চিন্তা করে আমার নিজের করা সেটাই ছিল প্রথম এবং শেষ ভুল।
অতসী তেলের বাটি নিয়ে চুলে তেল দেওয়া শুরু করে। চুলে তেল দেওয়া শেষে অতসী বসে আছে। বড় মা চুল বেঁধে ইশারা করলো অতসীকে কোলে মাথা রাখতে। অতসী চুপচাপ তাই করলো। অতসী চুলে বিলি কাটতে কাটতে বড় মা আবার বলা শুরু করলো, আমি তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছি, এতটা প্রতিবাদী অথচ নিজের বাবাকে কোনোদিন কিছু বলো না কেন? বাবাকে কিছু বলা যায় বুঝি? বাবা তো বাবাই। সন্তানকে বাবা যদি মারে এটা মেনে নেওয়া যায়, কিন্তু এর মানে তো এই না যে সন্তান বাবাকে আঘাত করবে। এটা শিক্ষা যা তুমি তোমার মায়ের থেকে পেয়েছো। জানো তো, হিন্দু ধর্মের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধ। শকুনি মামার চক্রান্তে যখন ভাই ভাইদের মধ্যে যুদ্ধ হয়েছিল, পুরো বংশ নিঃশেষ হয়ে যায়। শুধু পাণ্ডবরা 5 ভাই বেঁচে ছিল। শকুনি মামা, যার কথা সবসময় দুর্যোধন এবং তার 99 জন ভাই শুনত, মানত, সেই মামা কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়েছিল। তুমি সাহসী মেয়ে, এসব ঠুনকো বিষয়ে নিজেকে ছোট মনে করবে না। নিজের দায়িত্ব সবসময় পালন করবে। গুটি কয়েক মানুষের কথায় কান দিলে, নিজেকে অবাধ্য করে রাখলে হয়তো আজকে দেশ স্বাধীন হতো না। কারণ শেখ মুজিবুর রহমানকে কতটা হেনস্থা করেছিলেন আমরা স্বাধীনতার ইতিহাসে সবাই জানি। তবুও তিনি দেশের কথা, দেশের মানুষের কথা ভেবে এগিয়েছিলেন বলেই কিন্তু আজ আমরা স্বাধীনতা পেয়েছি। কথা শেষ করার আগেই সায়ান প্রবেশ করে ঘরে। গা দুলিয়ে হেসে কোমরে হাত দিয়ে বলল, বড় মা, কি বলছো? যাকে বলছো সে কি জেগে আছে, ঘুমিয়ে গেছে? দেখো, মেয়েটা এত ঘুমায়। তাতে কি হয়েছে? হয়তো ক্লান্ত। হুম, ও ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। উৎসরে এসে উঠলো সায়ান। অতসী যখন ঘুম ভাঙলো, সায়ানকে দেখলো বড় মা খাইয়ে দিচ্ছে। আপন বলতে এই বড় মাই শুধু আছে। অতসীর বেশ লাগলো। বড় মা হাত দিয়ে ইশারা করলে পাশে গিয়ে বসলো। বড় মা ভাতের লোকমা তুলে ধরলো। অতসী বিনা বাক্যে মুখে তুলে নিলেই সায়ান বলল, এই ছি, ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে কেউ খাবার খায়? তুমি কি অপরিষ্কার অতসী? ইয়াক। অতসী রাগে কটমট করে তাকালো সায়ানের দিকে। সায়ান বড় মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বড় মা, আগে তো শুনেছিলাম এ বাড়িতে জিন আছে, এখনো কি আছে? কিছু জিনিস তো বাবাই থাকে, এরা বাঁধা পড়ে যায়, বাড়ি ছেড়ে চাইলেও যায় না। অতসী ঢোক গিলে সায়ানের দিকে ফেলফেলি তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষে সায়ান অতসীকে জোর করে নদীর পাড়ে নিয়ে যায়। আমি সাঁতার জানি না মিস্টার মাহমুদ, প্লিজ, ভয় লাগে। আমি তো আছি। পানির স্রোত দেখুন, ভেসে যাব তো। চুপ চুপ, একদম চুপ। না, প্লিজ। এসো, না হলে রাতে জিন আসলে আমাকে ডাকতে পারবে না। এবার অতসী চুপচাপ পানিতে নামে। সায়ানের 2 হাত অতসীকে জাপটে ধরে আছে। অতসী এখনো চোখ বন্ধ। মনে হচ্ছে পায়ে বুঝি সাপ পেঁচিয়ে ধরবে। সায়ান ধীরে ধীরে আরেকটু গভীর পানিতে যাচ্ছিল। হঠাৎ অতসী সায়ানকে বলল, মিস্টার মাহমুদ, আমাকে একটু উঁচু করবেন? সায়ান কোমর ধরে উঁচু করায় অতসী 2 হাত রেখে সায়ানের কাঁধে। হঠাৎ অতসীর কি হলো সে নিজেও জানে না, কিন্তু এক সুপ্ত ইচ্ছে যেন পূর্ণতা পেতে চলেছে। ভর সামলে হঠাৎ নামালো এক পশলা বৃষ্টির মতো অবাধ্য চুমুতে ভরিয়ে দেয় সায়ানের গাল, কপাল এবং 2 চোখের পত্রপল্লব। মিসেস মাহমুদ, তুমি কি ডুব দিবে? হুম। চোখ খুলে তাকাও। না। এত কিসের লজ্জা? আমি তো। অতসী চুপচাপ 2 চোখ বন্ধ করে আছে। মনে হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে দিয়েছে। সায়ান তো মুসকি মুসকি হেসেই চলেছে। বেশ লাগছে অতসীর এমন ব্যবহারে। আচ্ছা, চোখ খুলতে হবে না, বি প্রিপেয়ার্ড, আমি তোমাকে নিয়ে ডুব দিচ্ছি। সায়ান একটু গভীর পানিতে যেতেই অতসী নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। আর যাই হোক, নদীর পানিতে সে ডুব দেবে না, বিশেষ করে এই পানির মৌসুমে। ছোটবেলা নাড়ুর থেকে শুনেছে, নদীতে যখন নতুন পানি আসে, পানির সাথে বিভিন্ন জীব জোনার আসে, চুল পেঁচানি আসে। চুল দিয়ে পেঁচানোর পর তারপর গভীর পানিতে নিয়ে উপরে ফেলে উপর করে মেরে রাখে। তাই তো একা একা কোনোদিন পানিতে নামতে নেই। কিন্তু অতসীর এসব ভাবনার মাঝে সায়ান এক ডুব দিয়েছে অতসীকে নিয়ে। ওঠার পর অতসী নিজেকে জোর করে ছাড়িয়ে পাড়ে উঠে আসে। মিসেস মাহমুদ, অ্যাটলিস্ট 3টে ডুব তো দিবে। দিলে কি হবে? গা ভর্তি গয়না আসবে না? আমি রূপবতী হব? তুমি কি ভয় পেয়েছো? কাঁপছো কেন? অতসী উত্তর দেয় না, বিড়বিড়িয়ে বলতে থাকে, যে বাড়িতে তেনারা বসবাস করে সে বাড়িতে পানিতে যখন তখন নামতে নেই। তেনারা নানা রূপ ধরে। তেনাদের সাথে মশকরা করা মোটেও উচিত নয়। এটা আপনারা কি বুঝবেন? যেদিন একটা ছ্যাঁকা খাবেন সেদিন বুঝবেন। বাড়ি ফিরে অতসী হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। সায়ান তখনও ফেরেনি। অতসী চাইছে সায়ান আসার আগেই দ্রুত বড়মার ঘরের দিকে চলে যেতে। আজকে কাণ্ডটাই না বাদিয়েছে। নাও, এটা পড়ো, এটাতে বেশি ভালো লাগবে। আচমকা সায়ানের কথায় বেশ ঘাবড়ে গিয়েছে অতসী। অতসী চিন্তায় পড়ে গিয়েছে,
এটা কি মিস্টার মেহমুদ নাকি ফাঁকা ঢোক গিলল অতসী। টুপ করে চিমটি বসিয়ে দিল সায়ানের হাতে। কি করছো? না, শিওর হচ্ছিলাম। কি? কিছু না। অতসী কেন চিমটি কেটেছে বিষয়টা বুঝতে সায়ানের কয়েক সেকেন্ড লাগে না। বেশ শব্দ করে এসে উঠল। হাসি থামিয়ে হাতে রাখা অফ হোয়াইট কালারের কাতান শাড়ি এগিয়ে দিয়ে বলল, এটা পড়ো, তোমাকে মানাবে। অতসী সায়ানের দিকে তাকিয়ে বেখেয়ালি ভাবে বলল, যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকাতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? তো যে পুরুষ দেখি চারদিকে, কই প্রেমিক তো দেখি না।